বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কারকের যে দ্বিতীয় অংশ সেই অংশটি নিয়ে আলোচনা করব। আগের দিন কারক কাকে বলে, কারক কয় প্রকার, কি কি এবং সেই কারক মনে রাখার যে কৌশল সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আর তখনই আমি বলে দিয়েছিলাম যে কারক বুঝতে গেলে বা নির্ণয় করতে গেলে আমাদের বেশ কিছু বিষয়ের সাহায্য নিতে হবে। সেগুলো হচ্ছে বিভক্তি, নির্দেশক, উপসর্গ। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের কারক করার সময় লাগবে। তাই আজকের ভিডিওতে আমরা সেইগুলো জেনে নেব এবং তার সঙ্গে যে কর্তৃকারকের যে শ্রেণী বিভাগ সেই বিভাগটা আমরা ডিটেলসে আলোচনা করব। তা বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো, যারা আগের ভিডিওটি দেখোনি তাদেরকে অনুরোধ করছি তোমরা আগের ভিডিওটি দেখে এসো। তাহলে কিন্তু তোমাদের কারক সম্পর্কে যে ধারণা সেটা পুরোপুরি ক্লিয়ার হবে এবং কারক মনে রাখার যে ট্রিক বা কৌশল তোমরা অতি সহজে সুন্দরভাবে জেনে যাবে এবং জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব যে আজকে আমাদের যে আলোচনার বিষয় বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক এবং কর্তৃকারকের শ্রেণীবিভাগ, এগুলোতে প্রথমে আমরা করব হচ্ছে বিভক্তি কি। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাগ করা, যা বিভাজন করে বা ভাগ করে সেটাইকে বলা হচ্ছে বিভক্তি। এই কারকের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভক্তি নির্ণয় করতে কারক ও বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, সেই বিভক্তিটা কি জিনিস আমি এবার লিখছি, তোমরা একটু দেখে নাও। তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে লিখেছি যে বিভক্তি কাকে বলে, একটু মিলিয়ে নাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, যথাক্রমে কারক ও কাল নির্ণয়ে সাহায্য করে, তাকে বিভক্তি বলে। তাহলে বিভক্তির কাজটা কি? কারক নির্ণয় করা এবং ক্রিয়ার কাল নির্ণয় করা। এই কাজটা করে থাকে হচ্ছে কি বিভক্তি। অর্থাৎ কারক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু বিভক্তির সাহায্য নিতে হয়, তাই বিভক্তিটা আমাদের জানা প্রয়োজন। এবার বিভক্তিটা কি আমরা সংজ্ঞাটা জানলাম, এর অর্থটা আমরা জেনে নেব। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে ভাগ করা বা বিভাজন করা। তাহলে বিভক্তির সাধারণ অর্থ হচ্ছে ভাগ করা বা বিভাজন করা। এবার এই বিভক্তিটা অনেক রকমের হয়, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, বিভক্তি আবার কে বিভক্তি, তে বিভক্তি, রে বিভক্তি, শূন্য বিভক্তি, বিভিন্ন রকমের বিভক্তি হয়ে থাকে। সেই ডিটেলসে আমরা এখন যাচ্ছি না। এই নিয়ে আমি তোমাদের যদি এটা জানার ইচ্ছা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যে তোমাদের যদি সত্যি সত্যি দরকার হয় তাহলে কিন্তু এই নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। এখন আমরা পরেরটায় চলে যাব। তবুও আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যে বিভক্তিটা কিভাবে নির্ণয় করতে হয় কারক নির্ণয় করার ক্ষেত্রে। দেখো, আমি এখানে একটা বাক্য লিখলাম। এখানে এই বাক্যটা হচ্ছে এ কলমে লেখা যায় না। এই যে এ কলমে লেখা যায় না, কলমের নিচে যদি দাগ থাকে সেক্ষেত্রে আমরা কারক নির্ণয় করব কি কি দিয়ে লেখা যায় না, কিসের দ্বারা? কলমের দ্বারা। সেটা করণ কারক হবে। কিন্তু এখানে আমরা জাস্ট বিভক্তিটা শিখবো, বিভক্তিটা কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, আমাদের মেন যে শব্দটা সেটা হচ্ছে কলম। আমরা কলম বলে জানি, কিন্তু এখানে কি আছে? কলমে। এক্সট্রাটা কি আছে? এক্সট্রা বা অতিরিক্ত যেটা আছে সেটা হচ্ছে একার। আর এই যে অতিরিক্ত যেটা থাকে সেটাই হচ্ছে বিভক্তি। তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, এখানে বর্ণটা কি হচ্ছে? একার। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে কারক ও কাল নির্ণয়ে সাহায্য করে, সেক্ষেত্রে এখানে এটা কি করছে? এই কারক নির্ণয়ে সাহায্য করছে। তাই এ কারটা হচ্ছে বিভক্তি। তাহলে এখানে এ হচ্ছে বিভক্তি। মেন শব্দটা আমাদের ছিল কলম, অতিরিক্ত যে এ কারটা আসলো সেটা হচ্ছে বিভক্তি। এরকম ভাবে যখন আমরা কারক নির্ণয় করব তখন অতিরিক্ত যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বিভক্তি, আর যখন কিছুই থাকবে না অতিরিক্ত তখন সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এইভাবে আমরা বিভক্তি নির্ণয় করা শিখব। যাই হোক, এরপরে আমরা চলে যাব, পরে হচ্ছে আমরা নির্দেশক কি সেটা আমরা জেনে নেব।
দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি যে নির্দেশক কাকে বলে। নির্দেশক হলো বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাকেই নির্দেশক বলে। অর্থাৎ আমরা যে বাক্যটা ব্যবহার করছি কারক করার ক্ষেত্রে, সেই বাক্যটা একবচনের না বহুবচন বোঝাচ্ছে কোন শব্দের দ্বারা, সেই শব্দটাকে বলা হচ্ছে নির্দেশক। অর্থাৎ আমরা এমন কিছু শব্দ ব্যবহার করব যে শব্দগুলি দিয়ে আমরা বুঝতে পারবো যে সেটা এক বচন না বহু বচন, অর্থাৎ সংখ্যা এক বোঝাচ্ছে নাকি অনেকগুলো বোঝাচ্ছে, সেই সব শব্দগুলোকে বলা হচ্ছে নির্দেশক। যেরকম টি, টা, এটা দিয়ে আমরা বুঝি এক বচন, অর্থাৎ ছেলেটি, ছেলেটা, বা গুলি, গুলা, ছেলেগুলো, ছেলেগুলা, মেয়েগুলো। এই যে এই গুলিগুলা, এগুলো দিয়ে কিন্তু আমরা বহুবচনকে নির্দেশ করি। তাহলে এক বচন নির্দেশ করার ক্ষেত্রে আমরা টি, টা ব্যবহার করছি, আর বহুবচন নির্ণয় করার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি গুলিগুলা। এই সমস্ত লাস্টে গুলিগুলা, এগুলো দেখে আমরা বুঝবো সেটা বহুবচন, এটা হচ্ছে নির্দেশক। টি, এই গুলিগুলা হচ্ছে নির্দেশক, আর টিটা হচ্ছে এটাও নির্দেশক। অর্থাৎ টিটা এক বচনকে নির্দেশ করছে আর গুলিগুলা বহুবচনকে নির্দেশ করছে। এরকম ক্ষেত্রে আমরা দেখো এরকম লিখতে পারি একটা উদাহরণ দিয়ে। ছেলেটি ইংরেজিতে কাঁচা। ছেলেটি, এই যে টি আমরা ব্যবহার করলাম, এই টিটা দিয়ে আমরা দেখো কয় বচনকে বোঝাচ্ছি। ছেলেটি বলতে একটা ছেলেকেই কিন্তু বোঝানো হচ্ছে, তাই সেক্ষেত্রে এটা হচ্ছে একটা নির্দেশক। কিসের নির্দেশক? না এক বচনের নির্দেশক। আর আমি যদি এখানে লিখতাম যে ছেলেগুলো ইংরেজিতে কাঁচা, তাহলে কিন্তু গুলো দিয়ে আমি বহু বচনকে বোঝাতাম বা নির্দেশ করতাম। সেটা হচ্ছে এই নির্দেশকের কাজ হচ্ছে এক বচন না বহু বচন সেটা নির্দেশ করা। ঠিক আছে, তাহলে বুঝে নিলে। এরপরে আমরা আলোচনা করব অনুসর্গ কি জিনিস। তা বন্ধুরা দেখো, সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি অনুসর্গ কাকে বলে। তা আমরা একটু দেখে নেব অনুসর্গ কিন্তু কি কি নামে পরিচিত। অনেকগুলো নামে পরিচিত অনুসর্গ। অনুসর্গের বদলে কিন্তু অন্য নামগুলো আসতে পারে, তখন কিন্তু তোমাদের ঘাবড়ে গেলে চলবে না। তখন জানতে হবে যে এগুলোই সেই অনুসর্গ। অর্থাৎ অনেক সময় সংজ্ঞা লিখতে দেয়, অর্থ লিখতে দেয়, তা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রত্যেকটা নাম জানা প্রয়োজন। যেরকম একটি ছেলের নাম অনেক রকম নাম হতে পারে, সোনা, বা ডাকনাম, বাড়ির ডাকনাম, স্কুলের নাম, বিভিন্ন রকম বন্ধুরা একরকম নামে ডাকে, কিন্তু ছেলেটি একটি ছেলে বা সেই ছেলেটি বিভিন্ন নামে পরিচিত। সেরকম ভাবে এই অনুসর্গ বিভিন্ন নামে পরিচিত। যেরকম অনুসর্গের আরেক নাম হচ্ছে পরসর্গ, আরেক নাম হচ্ছে কর্মপ্রবচনীয়, আরেক নাম হচ্ছে সম্বন্ধীয়। এই হচ্ছে অনুসর্গের বিভিন্ন নাম। অনুসর্গ শব্দের অর্থ হচ্ছে যা পরে বসে। দেখো আমি লিখেছি অর্থ পরে অবস্থান, অর্থাৎ যেটা পরে বসে, শব্দের পরে বা ধাতুর পরে বসে একটা অর্থ বোঝায় বা কারক নির্ণয়ে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে অনুসর্গ। দেখো এবার অনুসর্গের সংজ্ঞাটা আমরা একটু সুন্দর করে জেনে নেব। একটু মন দিয়ে তোমরা দেখো বা আমার কথাটা একটু শোনো। এখানে বলছে যে সমস্ত অব্যয় পদগুলি বিশেষ্য বা সর্বনাম পদের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করে, অর্থাৎ কারক সম্পর্ক নির্ণয় করে, সেই অব্যয়গুলিকে অনুসর্গ, পরসর্গ, কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় বলে। অর্থাৎ অব্যয়, এবার আমাদের দেখো একটা নতুন শব্দ পেলাম অব্যয়। অব্যয়টা কি জিনিস? আগের দিন দেখো আমি তোমাদের যে ছকটা দিয়েছিলাম, কারক নির্ণয়ের বা চেনার যে উপায়গুলো বলেছিলাম, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে হয়েছিল। সে যে, থেকে, চে, হইতে, থেকে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলোই হচ্ছে কিন্তু অব্যয়। ঠিক আছে, যার কোনো ব্যয় নেই সেটাই হচ্ছে অব্যয়। অর্থাৎ যেগুলো শব্দের সঙ্গে বা বাক্যে ব্যবহৃত হয়ে বাক্য গঠনে সাহায্য করে, সেগুলো হচ্ছে অব্যয়। তাহলে এখানে আমরা সেই অব্যয়গুলোকে বলা হচ্ছে কি অনুসর্গ, পরসর্গ বা কর্মপ্রবচনীয়। দেখো এই অব্যয়গুলো কিভাবে বাক্য গঠনে সাহায্য করে বা কারক নির্ণয়ে সাহায্য করছে। তা আমরা একটা বাক্যের মাধ্যমে দেখে নেব। যে আমি দেখাচ্ছি, রামের থেকে শ্যাম লম্বা। এখানে দেখো আমরা একটা বাক্য লিখেছি রামের থেকে শ্যাম লম্বা।
এখানে যেটা আমরা ইউজ করেছি দেখো, এই থেকেটাই হচ্ছে একটা অব্যয়, আর এইটাই হচ্ছে অনুসর্গ বা পরসর্গ, অর্থাৎ যা পরে বসে, অর্থাৎ বা বিশেষ্যের পরে, এটা বিশেষ্য হচ্ছে রাম বা সর্বনাম হতে পারে, এখানে রাম বিশেষ্য ব্যবহার করা হয়েছে রাম, তারপরে যেটা বসে কি করছে না, কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করছে। অর্থাৎ রামের থেকে, দেখো একটা সম্পর্ক, রামের থেকে শ্যাম লম্বা, এই যে একটা অবস্থানগত পার্থক্য বোঝানোর জন্য আমরা থেকেটা ব্যবহার করলাম। এই থেকে যে অব্যয় সেটাই হচ্ছে কিন্তু অনুসর্গ, কারক নির্ণয়ে সাহায্য করলো। তাহলে এই যে থেকে, যে, অপেক্ষা, জন্য, নিমিত্ত, এইগুলোই হচ্ছে কিন্তু অনুসর্গ, পরসর্গ বা কর্মপ্রবোচনীয়। এখানে কিন্তু তোমাদের সংজ্ঞা আসতে পারে শর্ট কোশ্চেনে, যেহেতু শর্ট কোশ্চেন তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা হোক, মাধ্যমিক পরীক্ষা হোক, সেক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেন এখন বেশি চলছে, তাই এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, কাকে বলে বা এই এই অনুসর্গ শব্দের অর্থ কি, অনুসর্গের অন্য কি নামে পরিচিত, ঠিক আছে, অনুসর্গের এই নিচের কোনটি অনুসর্গ, এরকম ভাবেও দিয়ে দিতে পারে, থেকে, যে বা অন্যান্য আরো উদাহরণ দিয়ে দিল, তার মধ্যে কোনটি অনুসর্গ নির্ণয় করো, এইভাবে কিন্তু আসতে পারে। যাই হোক, এই যে কারক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো আমরা জেনে নিলাম, বিভক্তি, নির্দেশক এবং অনুসর্গ, এইগুলো আমরা জানলাম। এবার আমরা কারকে ফিরে যাব, কারকের যে শ্রেণীবিভাগ আমি করাবো বলেছিলাম সেগুলোতে আমরা চলে যাব। এখন আমি তোমাদের কর্তৃকারকের যে কত প্রকারের হতে পারে, কর্তৃকারক কাকে বলে এবং সেটা কত ধরনের হতে পারে, তার শ্রেণীবিভাগ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আসার মতো, সেগুলো আমি তোমাদেরকে ধরে ধরে সুন্দরভাবে, একদম সহজ সরলভাবে জলের মতো বুঝিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সঙ্গে থাকো, তাহলে তোমাদের কারক নিয়ে যে যত সমস্যা রয়েছে বা যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু। তাহলে বন্ধুরা, আমরা এখন কর্তৃকারক কাকে বলে এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। দেখো, আমি এখানে বোর্ডে তোমাদের জন্য লিখেছি কর্তৃকারকের সংজ্ঞা, যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা কিন্তু এটা লিখতে পারো, কর্তৃকারকের সংজ্ঞা, তাহলে কিন্তু একে এক পেয়ে যাবে। এবার দেখো, বাক্য মধ্যস্থ যে পদ ক্রিয়া সম্পাদন করে বা করায় তাকে কর্তৃপদ বলে। অর্থাৎ বাক্যে যে কাজটা করে সে হচ্ছে কর্তৃপদ বা কর্তা, এবং ক্রিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ, অর্থাৎ কাজের সঙ্গে বা ক্রিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ তাকে কর্তৃকারক বলে। আবার বলছি, বাক্য মধ্যস্থ যে পদ ক্রিয়া সম্পাদন করে বা করায় তাকে কর্তৃপদ বলে, এবং ক্রিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ তাকে কর্তৃকারক বলে। তাহলে ব্যাপারটা বুঝে নিলে যে কর্তৃকারক কাকে বলে। কর্তৃকারক হচ্ছে বাক্যে ক্রিয়ার যে কাজ যে করে, অর্থাৎ কাজটা যে করে সেই হচ্ছে কর্তা, আর সেটাই হচ্ছে কর্তৃকারক, ঠিক আছে। এবার আমরা কিছু উদাহরণ দেখে নেব যে কর্তৃকারক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে কর্তৃকারক নির্ণয় করব, অর্থাৎ কোনটা কর্তৃকারক সেটা আমরা কিভাবে বুঝবো। আগের দিন আমি যে ছকটা দিয়েছিলাম বা চার্ট দিয়েছিলাম বা কৌশল দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাহলে তোমরা কিন্তু এটা সুন্দরভাবে করতে পারবে। যদি কেউ সেই আগের ভিডিওটি দেখে না থাকো তাহলে কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা পরে দেখে নিও। দেখো, এখন আমি কিছু উদাহরণে চলে যাব। রাম ভাত খায়, এই যে এখানে আমরা যে ছকটা করেছিলাম সেখানে প্রশ্ন আসবে যে কে খায়, ভাত তো খাচ্ছে, কিন্তু খাওয়াটা, এখানে দেখো খাওয়াটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াটা যে সম্পাদন করছে সেই হচ্ছে কর্তা। কর্তৃকারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আগে খুঁজতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া পদ কোনটি, বাক্যে ক্রিয়াপদ কোনটা। আমরা তাহলে এই যে একটা বাক্য দেখছি রাম ভাত খায়, এই বাক্যের ক্রিয়াপদ কোনটা, ক্রিয়া মানে কাজ করা, কাজ করা বোঝাচ্ছে কোনটায়, খাওয়াটা একটা কাজ, খায়। তাহলে এইটা আমরা প্রথমে খুঁজবো, তারপরে দেখবো সেই ক্রিয়াপদটা কে সম্পন্ন করছে, অর্থাৎ কে সম্পাদন করছে বা সেই কাজটা কে করছে, কে করছে যে পদটা, সেই পদটাই হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ এখানে দেখো কাজটা কে করছে, খাচ্ছে, ভাত খায়, কে খায়, ভাতটা খাচ্ছে রাম, তাহলে রামটা হচ্ছে এখানে কর্তৃপদ আর রামটাই হচ্ছে কর্তা, আর এটাই হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ রামের নিচে যদি দাগ থাকতো তাহলে সেই উত্তরটা হতো কর্তৃকারক, কে ভাত খায়, রাম ভাত খায়, সেখানে এটা হবে কর্তৃকারক। তাহলে এই ব্যাপারটা বুঝে নিলে যে কিভাবে কর্তৃকারক আমরা নির্ণয় করব। পরের উদাহরণে আমরা চলে যাচ্ছি, গাছ থেকে পাতা ঝরে, গাছ থেকে পাতা ঝরে, তাহলে এখানে ক্রিয়াটা কি, ঝরা মানে পড়া, এখানে ঝরা বা ঝরছে এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে
ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, কাজ। এই কাজটা কে করছে? গাছ থেকে পাতা ঝরছে। এবার প্রশ্ন হচ্ছে কি ঝরছে। দেখো কি দিয়ে প্রশ্ন করলে আমরা শিখেছিলাম যে কর্মকারক হয়, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলোও কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এইগুলোতেই কিন্তু তোমাদের নাম্বারগুলো কাটা যায় বা তোমরা এখানেই নাম্বারগুলো কম পেয়ে যাও, ভালোভাবে বুঝতে পারো না বলেই। সব ক্ষেত্রে কিন্তু ওই যে কৌশল বা ট্রিক সবসময় খাটবে না, তারও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। তাই ভিডিওটি ভালোভাবে দেখো, তাহলে বুঝে যাবে। দেখো এখানে গাছ থেকে পাতা ঝরে, কে ঝরে বা কি ঝরে? সেটা হচ্ছে পাতা। এই পাতাটা হচ্ছে এখানে কর্তা, ঠিক আছে? এই পাতাটা কিন্তু এখানে কর্তা রূপে প্রতিপন্ন হচ্ছে, কর্তা রূপে বসছে, তাই এটা হচ্ছে কর্তৃকারক। কিন্তু ভালো করে মনে রাখবে। তো সবাই কিন্তু এই বাক্যটা দেখে গাছ থেকে পাতা ঝরে, পাতার নিচে দাগ দেখেই কি ঝরে সবার মনে প্রশ্ন আসবে কি ঝরে, কি ঝরে, সঙ্গে সঙ্গে তারা সবাই উত্তরটা কর্মকারক করে দেবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এক্ষেত্রে এটা হবে কর্তৃকারক, একটু ব্যতিক্রম মনে রাখতে হবে। পরেরটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে চাঁদ দেখায়, মায়ের নিচে আমি দাগ দিলাম। মা শিশুকে চাঁদ দেখায়, দেখানোটা হচ্ছে এখানে কাজ, আর কে দেখাচ্ছে? মা। মা কাজটা করছে, তাই মা হচ্ছে কর্তৃকারক, কর্তা বা কর্তৃকারক। আর এখানে দেখো শিশুকে কাকে দেখাচ্ছে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমাদের উত্তর কিন্তু কর্তৃকারক হচ্ছে। এখানে দুটো কর্তা রয়েছে, একটা হচ্ছে প্রধান কর্তা আর একটা হচ্ছে অপ্রধান কর্তা, ঠিক আছে? এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? এটা কিন্তু অপ্রধান কর্তা, ঠিক আছে? তাহলে আমরা ব্যাপারটা বুঝে নিলাম যে কর্তৃকারক আসলে ব্যাপারটা কি বা কিভাবে কর্তৃকারকটা আমরা নির্ণয় করব। এবার এই কর্তৃকারক নির্ণয় করার ক্ষেত্রে বা কর্তৃকারকের অনেকগুলো ভাগ বা বিভাগ বা শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি সেই বিভাগগুলোতে চলে যাব। প্রায় 15-16 রকমের বিভাগ বা শ্রেণী বিভাগ রয়েছে, আমি অত বিভাগে যাব না। যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেগুলোই আমি তোমাদের জন্য করাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা এবার কর্তৃকারকের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগগুলোতে চলে আসব। কর্তৃকারক কিন্তু অনেক রকমের, প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, অনুক্তকর্তা, ব্যতিহারকর্তা, সমধাতুজকর্তা, নিরপেক্ষকর্তা, অনুক্তকর্তা, বিভিন্ন রকমের কর্তা বা কর্তৃকারক আছে। আমরা এক এক করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখো লিখেছি আমি প্রযোজককর্তা। প্রযোজককর্তাটা কি আমরা সেটা একটু জেনে নেব। যখন কর্তা নিজে না করে অন্যকে কোনো কাজে প্রবৃত্ত করে, অর্থাৎ নিজে করবে না কিন্তু অন্যকে উৎসাহিত করবে বা অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে, সেই কর্তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। আবার পড়ছি, শোনো, যখন কর্তা নিজে না করে অন্যকে কোনো কাজে প্রবৃত্ত করে তাকে প্রযোজক কর্তা বলে। ধরো আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি। সিনেমা আমরা তো সবাই মোটামুটি দেখতে ভালোবাসি, কে না ভালোবাসে বলো সিনেমা দেখতে? সে যে রকমের, কারোর পছন্দ রোমান্টিক, কারোর পছন্দ মারপিট, বা কারোর থাকবে হরর মুভি, বা কারোর গোয়েন্দা টাইপের মুভি, বা কারোর সায়েন্টিস্ট ধরনের, বা বিভিন্ন ধরনের, যার যেমনই পছন্দ হোক না কেন, সেই যে সিনেমাটা তৈরি হয়, সিনেমাটার কিন্তু একজন ডিরেক্টর থাকে, সে হচ্ছে নির্দেশ দেয়, এবং অ্যাক্টিং যারা করে তারা হচ্ছে নায়ক বা বিভিন্ন রকম খলনায়ক, নায়িকা বা বিভিন্ন রকম পার্টিসিপেন্ট বা অংশগ্রহণ যারা করে। এবার এই যে নির্দেশক অর্থাৎ আমি এবার প্রযোজক, যে প্রযোজনা করে সিনেমাটা, সে কিন্তু এখানে অভিনয়টা করে না। অভিনয় কারা করে? অভিনয়টা করে কিন্তু নায়ক নায়িকারা বা অন্যান্য অভিনেতারা। এখানে অভিনেতারা অভিনয়টা করছে, কে করাচ্ছে পেছন থেকে? প্রযোজক। আর সেই প্রযোজক বা ডিরেক্টরটাই হচ্ছে কিন্তু প্রযোজককর্তা। আর আমরা এখানে কিছু উদাহরণও দেখে নেব যে কিভাবে প্রযোজককর্তা হয় বা কাকে প্রযোজককর্তা বলে। দেখো, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন? শিক্ষক। কাকে পড়াচ্ছেন? ছাত্রকে। এখানে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্র কিন্তু পড়ছে, একে প্রবৃত্ত করছে কে? শিক্ষক। তাই শিক্ষকটা হয়ে যাবে প্রযোজককর্তা, আর ছাত্র হয়ে যাবে হচ্ছে প্রযোজ্যকর্তা।
ঠিক আছে, প্রযোজ্য কর্তা আমরা একটু পরেই আসছি। যাই হোক, আর আরেকটা উদাহরণ তোমরা একটু দেখো যে প্রবীণ স্যার আমাদের কারো শেখাচ্ছেন। প্রবীণ স্যার আমাদের কারো শেখাচ্ছেন। কে শেখাচ্ছেন? প্রবীণ স্যার। কাদের? তোমাদের। তোমাদের শেখাচ্ছি। সেক্ষেত্রে প্রবীণ স্যার অর্থাৎ আমি এখানে কিন্তু প্রযোজক কর্তা, আর তোমরা বা আমাদের সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা হচ্ছে যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে কোনো কাজে প্রবৃত্ত করে তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ আমরা জানলাম। এবার আমরা পরেরটায় চলে যাব। বন্ধুরা, এবার আমরা চলে যাব প্রযোজ্য কর্তা কাকে বলে। আমরা শিখলাম প্রযোজক কর্তা কাকে বলে, এবার আমরা আসছি প্রযোজ্য কর্তা কাকে বলে। প্রযোজ্য কর্তা কাকে বলে তার সংজ্ঞাটা আমরা একটু দেখে নেব। দেখো, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। আমি আগেই সিনেমার উদাহরণটা দিয়েছি, অর্থাৎ সিনেমা যারা পরিচালনা করে তারা কিন্তু কাজটা করে না, অর্থাৎ অভিনয় করে না, তারা হচ্ছে প্রযোজক। আর যারা অভিনয় করে তারা হচ্ছে প্রযোজ্য। এখানে দেখো, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, আমি আগের উদাহরণগুলোই রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তাহলে শিক্ষকটা ছিল আগে প্রযোজক, আর এখানে কাকে পড়াচ্ছেন? ছাত্রকে। ছাত্র হয়ে যাবে প্রযোজ্য, অর্থাৎ ছাত্রকে দিয়ে এখানে কাজটা করিয়ে নিচ্ছেন বা সম্পাদন করছেন। সে ছাত্র কিন্তু পড়ছে, শিক্ষক পড়ছে না, কিন্তু সেই হিসাবে ছাত্র কাজটা করছে, সম্পাদন করছে, তাই ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। আর এখানে প্রবীণ স্যার আমাদের কারক শেখাচ্ছেন, এখানে কিন্তু তোমরা শিখছো, এই শেখাটা হচ্ছে কাজ। শিখছো কার দ্বারা? প্রবীণ স্যারের দ্বারা। প্রবীণ স্যার হচ্ছে প্রযোজক, আর তোমরা বা আমাদের সেটা হচ্ছে প্রযোজ্য। আর প্রবীণ স্যার হচ্ছে প্রযোজক। দেখো, এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন মনে আসতে পারে যে প্রবীণ স্যার তো নিজে কাজটা করছে, শেখাচ্ছেন, তা সেক্ষেত্রে প্রবীণ স্যার কেন প্রযোজ্য হবে না? আসলে এখানে ব্যাপারটা হচ্ছে শেখা। কারা শিখছে? সেই শেখাটা নিয়ে কাজ। শিখছো কিন্তু তোমরা, শেখানোর কাজটা আমি করছি, হেল্প করছি, অর্থাৎ আমি প্রবৃত্ত করছি তোমাদের শিখতে। শিখছো কিন্তু তোমরা, আমি কিন্তু শিখছি না, আমি শেখাচ্ছি। শেখানো আর শেখা কিন্তু এক জিনিস নয়। সেক্ষেত্রে প্রবীণ স্যার হচ্ছে প্রযোজক, আর আমাদের সেটা হচ্ছে প্রযোজ্য। ক্লিয়ার? এবার আমরা পরের অনুক্ত কর্তা কি সেটা জেনে নেব। তাহলে বন্ধুরা, এবার আমরা জানবো যে অনুক্ত কর্তা কাকে বলে। অনুক্ত নামের মধ্যেই দেখো একটা তোমাদের কিন্তু প্রশ্ন আসছে নামটা শোনার সঙ্গে সঙ্গেই, যে অনুক্ত যেটা উক্ত থাকবে না। উক্ত মানে যেটা প্রকাশিত হবে না বা ডাইরেক্ট থাকবে না। এখানে দেখো সংজ্ঞায় কি বলছে, যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত থাকে না, অর্থাৎ কর্তা প্রধান রূপে প্রতিপন্ন হয় না, কর্তা প্রাধান্য পায় না, তাকে অনুক্ত কর্তা বলে। আবার পড়ছি, যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত থাকে না তাকে অনুক্ত কর্তা বলে। অর্থাৎ কর্তা কর্তৃকারকে আমরা দেখি যে কর্তা নিজে কাজটা করে, কিন্তু যে ক্ষেত্রে কর্তা ডাইরেক্ট থাকছে না, সে তাকে প্রাধান্য না দিয়ে অন্য কোনো জিনিসকে প্রাধান্য দেওয়া হচ্ছে বাক্যের মধ্যে কোনো অংশকে, সেটা হচ্ছে অনুক্ত কর্তা। আমরা একটু উদাহরণের মাধ্যমে সেটা জেনে নেব। একটু ঠান্ডা মাথায় তোমরা এটা দেখো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমার দ্বারা এ কাজ হবে না। আমার দ্বারা এ কাজ হবে না, এখানে কিন্তু আমি পারবো না এটা কিন্তু বলছি না, আমি পারবো না বা আমি পারি না এটা না বলে বলা হচ্ছে আমার দ্বারা এ কাজ হবে না। এখানে দ্বারাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ এটাকে কর্মবাচ্যে নেওয়া হয়েছে। বাচ্য যখন শেখাবো তখন কিন্তু তোমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি কাজটা পারি না সেটাকে একটু ঘুরিয়ে বলা, আমার দ্বারা কাজটা হবে না। এখানে কর্তাকে প্রধান রূপে প্রতিপন্ন করা হচ্ছে না, অর্থাৎ প্রধানভাবে উক্ত থাকছে না কর্তা, কর্তার কাজটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কর্মটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই অর্থাৎ না পারাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই কর্তা এখানে অনুক্ত, তাই এটা হচ্ছে অনুক্ত কর্তা। আমার খাওয়া হয়েছে, দেখো এখানে কথাটা হওয়া উচিত ছিল আমি খেয়েছি। কথাটা এইভাবে হলে কিন্তু কর্তা ডাইরেক্ট থাকতো, কর্তাকে প্রাধান্য দেওয়া হতো, কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে আমার
খাওয়া হয়েছে, একটু ভাব নিয়ে কথাটা বলা হলো, এটা ভাব বাচ্চে করা হলো। এই যখন ভাব বাচ্চে করানো হবে তখন কিন্তু আরো এটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের। তাহলে আমার খাওয়া হয়েছে, এইটা কিন্তু কর্তাকে প্রধানভাবে, কর্তা আছে ঠিকই, আমার তোমাদের মনে হচ্ছে যে কর্তা তো আছে, তাহলে অনুক্ত কি করে হলো? এখানে কর্তা থাকলেও কর্তাকে প্রধান রূপে বা প্রধানভাবে উক্ত করা হচ্ছে না, দেখানো হচ্ছে না, তার ভাবটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আগেরটায় তার কর্মটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই এই দুটো কিন্তু অনুক্ত কর্তা। এক্ষেত্রে এখানে এই কাজটা অর্থাৎ কর্মকে প্রাধান্য দেওয়া হলো, আর এখানে ভাবটাকে প্রাধান্য দেওয়া হলো। ঠিক আছে, এই জন্য এটা অনুক্ত কর্তা। এবার আমরা সমধাতুজ কর্তা কি সেটা জেনে নেব। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জেনে নেব সমধাতুজ কর্তা কাকে বলে। সমধাতুজ কর্তার সংজ্ঞাটা একটু দেখে নাও তোমরা। যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে। তাহলে যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ অর্থাৎ কর্তা এবং যে কাজটা করছে সেই কাজ বা ক্রিয়া দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, তখন যে কর্তা হচ্ছে সেই কর্তা, সেই ক্রিয়াপদের যে কর্তা, সেই কর্তাটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। আমরা উদাহরণের মাধ্যমে এটা জলের মতো পরিষ্কার করে নেব। দেখো, পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, পড়ুয়া পড়ছে, পড়ুয়া পড়ছে, এই দুটো যে শব্দ, একটা হচ্ছে পড়ুয়ারা, এটা হচ্ছে দেখো কর্তা, এটা পড়ুয়ারা পড়ছে এটা কিন্তু কর্তা, আর চেঁচিয়ে পড়ছে পড়াটা হচ্ছে ক্রিয়া। এই যে কর্তা আর ক্রিয়া এই দুটোই কিন্তু পর ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে বা উৎপন্ন হয়েছে, পর ধাতু এই পড়ুয়া আর পড়ছে, তাই একে বলা হচ্ছে সমধাতুজ কর্তা, অর্থাৎ একই ধাতু থেকে দুটো উৎপত্তি লাভ করছে, কর্তা এবং ক্রিয়া, তাই একে সমধাতুজ কর্তা বলছে। ক্লিয়ার? আর একটা উদাহরণ, বাজনা বাজছে, বাজনা বাজছে এটাও একই ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। খেলোয়াড় খেলছে, এইটাও কিন্তু একই ধাতু থেকে, খেল ধাতু থেকে উৎপত্তি লাভ করছে। অর্থাৎ এই ধরনের যেগুলো থাকবে, খেলোয়াড় খেলছে, বাজনা বাজছে, পড়ুয়ারা পড়ছে, অভিনেতা অভিনয় করছে, এই যে সমান ধাতুজ যে ব্যাপারগুলো কর্তা এবং ক্রিয়া, সেগুলোকেই বলা হচ্ছে সমধাতুজ কর্তা। আমার আশা করি তোমরা এটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি বিস্তারিত আলোচনা করব। এবার আমরা জানবো যে উহ্যকর্তা কি। উহ্যকর্তাটা আমরা এবার জেনে নেব। তাহলে বন্ধুরা, এবার আমরা জেনে নেব উহ্যকর্তা কাকে বলে। উহ্যকর্তার যে সংজ্ঞাটা আমি লিখেছি, সংক্ষেপে লিখেছি, তাও একটু দেখে নাও। যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তাটি উহ্য থাকে তাকে উহ্যকর্তা বলে। অর্থাৎ কাজটা যে করছে সেটা যখন থাকবে না, সেই কর্তাটাই যখন ডাইরেক্টলি থাকছে না, উহ্য থাকছে, অর্থাৎ তার নামটা উল্লেখ করা থাকছে না, তখন যে কর্তা হয় সেটাই হচ্ছে উহ্যকর্তা। দেখো, এখানে আমরা যে উদাহরণ লিখেছি সেই উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এটা আমি জলের মতন পরিষ্কার করে দিচ্ছি যে এখনই লিখে ফেলেছি, এখনই লিখে ফেলেছি, কিন্তু কে লিখে ফেলেছে বোঝা যাচ্ছে যে এখানে আমি লিখে ফেলেছি, কিন্তু সেই আমি কথাটা কিন্তু এখানে উল্লেখ নেই, উহ্য রয়েছে। এই উল্লেখ না থাকার কারণে যে কর্তা হচ্ছে সেটাই হচ্ছে উহ্যকর্তা। আর একটা উদাহরণ আমি দেখাচ্ছি, দেখো, সর্বদা সত্য কথা বলবে। সত্য কথা বলতে বলছি, কিন্তু কাদের বলা হচ্ছে বলবে? তুমি বা তারা, তাদেরকে আমি বলছি যে তোমরা সত্য কথা বলবে বা তুমি সত্য কথা বলবে, কিন্তু সর্বদা এই যে তুমি বা তোমরা, এই কথাটা বা এই কর্তা কিন্তু এখানে উল্লেখ করা নেই, উহ্য রয়েছে, তাই এটা হচ্ছে উহ্যকর্তা। ক্লিয়ার? এবার আমরা চলে যাব ব্যতিহার কর্তায়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ব্যতিহার কর্তা থেকে অনেক কিন্তু প্রশ্ন বারবার এসে থাকে। প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, এরকম কিন্তু কর্তা থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে, তাই এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমরা কিন্তু দেখো। আর এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো আমি পরে ব্যাখ্যা করব একদিন, কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন করো কি কি ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা চলে যাব ব্যতিহার কর্তায়। বন্ধুরা, এবার আমরা শিখব ব্যতিহার কর্তা কি, ব্যতিহার কর্তা কাকে বলে এবং তার উদাহরণ এবং ব্যাখ্যা। ব্যতিহার কর্তা কাকে বলে? যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তার পরস্পর এক জাতীয় ক্রিয়া বোঝায় তখন সেই ক্রিয়ার কর্তাদেরকে ব্যতিহার কর্তা বলে।
তাহলে যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তা কিন্তু এক জাতীয় কাজ করছে, তারা ভিন্ন ভিন্ন কর্তা তারা এক জাতীয় কাজ করছে, তখন সেই যে ক্রিয়ার কর্তা সেই কর্তাদেরকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। আমরা উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কার করে নেব। দেখো উদাহরণে আমি লিখেছি পণ্ডিতে পণ্ডিতে তর্ক, অর্থাৎ পণ্ডিত পণ্ডিত দুইজনে কিন্তু একই রকমের কাজ করছে। কি করছে? দুইজনে তর্ক করছে একই জিনিস নিয়ে। আর কথায় কথায় হাসি, অর্থাৎ কথায় কথায় তারা হাসছে, এই বিষয়টা কিন্তু দুটোই কিন্তু একই জাতীয় কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। বা ছাত্র শিক্ষক মিলে পঠন পাঠন করছে, এই পঠন পাঠন অর্থাৎ একই রকমের কাজ দুজনে মিলে করছে। ছাত্র শিক্ষক কিন্তু আলাদা ক্যাটাগরির, কিন্তু তবুও তারা একই রকমের কাজ করছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে আশা করি তোমরা সকলেই এই কারকের যে শ্রেণীবিভাগ সেগুলো বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো কারক তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। তা আশা করি বন্ধুরা তোমরা তোমাদের এই কর্তৃকারক সম্পর্কে যত ধরনের ধারণা আছে, এই যত সমস্যা ছিল সেটা মিটে গেল। এছাড়াও কর্তৃকারকের যে আরো শ্রেণীবিভাগগুলো রয়েছে, প্রায় 15 রকমের কর্তা রয়েছে বা কর্তৃকারক রয়েছে, সেগুলো আমি তোমাদের আলোচনা করছি না, যেহেতু অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য। তাই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দিলাম। এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য সেটা নিয়ে ভিডিও তৈরি করে দেবো।